ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো কালকে যে ভিডিওটা আপলোড করেছি ওইটাই বলেছিলাম যে আপনারা 100 কমেন্ট করবেন, তাহলে আমি পরে ভিডিওটা করব। তো আপনারা যতটা কমেন্ট করেছেন আমি অতটাই খুশি। আর এর পরে ভিডিওটা আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে শেয়ার করার, লাইক করে পাশে থাকবেন। তো আজকে আমরা যেতে চলেছি রানীহাটি ফুটবল ময়দান, পূর্ব মেদিনীপুর। ওখানে আছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। A few moments later. অনেকে গঙ্গার পানি নিয়ে যান, তার পরিবর্তে যদি শেওড়াফুলির দিকে একটা কেউ মন্দির করে দেয়, বলে এখানে ওই তারকেশ্বরে না গিয়ে একটু দূর হয়ে যাচ্ছে, তাহলে শেওড়াফুলিতে তুমি ঢেলে নিয়ে চলে যাবে। দুটো কি এক জিনিস হবে? ধর্মীয় দিক থেকে বলছে, আমি বোঝানোর জন্য বলছি, যেটা ধর্ম পালন করবে এক হবে কি? কারণ ওটার একটা গুরুত্ব নিয়ে সে ওখানে যাচ্ছে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এর আমি বিরোধিতা করেছি। চলে আসতে পারে বিশ্বাস নেই রাজনৈতিক তখন এখন যারা শুভেন্দু বাবুকে একটু দিচ্ছে বেশি বেশি করে তৃণমূলে, তখন কি করবে? দাঁড়া করে আমার পাশে বসবে। হ্যাঁ, কি রাজনীতি বলতে এদের? যখন যার যেদিকে পাচ্ছে লাভ মেরে চলে যাচ্ছে, নীতি আদর্শ কিছুই তখন আর মানছে না, সব তখন জলাঞ্জলিত দিয়ে দিচ্ছে। দেখ বন্ধুগণ, আমাদেরকে চোখ কান খুলে রাখতে হবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশে ঐক্য দিঘাতে রয়েছে। অনেকে অনেক কথা বলছে, আমার অবস্থান একটু ক্লিয়ার করতে চাই, আপনারা শুনবেন ভাই। প্রথম কথা, রাষ্ট্রের দায়িত্ব নয় মন্দির মসজিদ তৈরি করা, রাষ্ট্রের নির্দিষ্ট কোনো ধর্ম নয়, এটা হওয়া দরকার। দ্বিতীয়, আমি এই জন্য বিরোধিতা করছি, দ্বিতীয় হচ্ছে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে সেটা একটা ঐতিহ্যশালী, ঐতিহ্যবাহী, একটা ঐতিহাসিক এবং ওই জায়গার আলাদা একটা গুরুত্ব আছে। ওই মন্দির যদি প্রতি পাড়ায় পাড়ায় একটা করে দেওয়া হয়, তাহলে সেই উড়িষ্যার যে মন্দির সেই গুরুত্বটা কি আর থাকবে? আমি উদাহরণের জন্য বলছি, আর আপনার মাথায় ঢুকিয়ে রাখুন, আপনাদেরকে এর প্রতিবাদ করতে হবে। মমতা ব্যানার্জি নয়, তৃণমূলে যদি ইচ্ছা যায় মন্দির করবে, মসজিদ করবে, তার ব্যাপার। কিন্তু আমি জাস্ট বলছি আপনাদের, কি বলছে যে অনেক যুক্তি দিচ্ছে এরা, যে অনেকের আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওই জন্য এতে যেতে পারে না, উড়িষ্যায় যেতে পারে না, দীঘায় গিয়ে মন্দিরের কাজে মিটিয়ে নেবে। আপনি বলছি ধার্মিক হিসাবে আপনি আপনার মনকে একটা প্রশ্ন করুন তো, যারা মুসলিম সম্প্রদায়ের এখানে আছেন, মুসলিম সম্প্রদায়ের হজে যাওয়ার একটা ফরজ, তাই তো? এবার সবার কাছে টাকা থাকে না, যদিও বিত্তশালীদের জন্য হজটা ফরজ, তারপরেও বলছি মমতা ব্যানার্জি যদি কালকে ঘোষণা করে গুলাম রব্বানি, সাবিনা ইয়াসমিন, আর নাম বলে শেষ করা যাবে না, 43টা আছে, 43টা আছে, তারা একবারের জন্য বলল না যে সংখ্যালঘু মুসলমানদের 2011 সালের আগে 100 জন সরকারি কর্মচারী থাকলে 4 জন ছিল মুসলমান, আর 2025 সাল দাঁড়িয়ে 100 জন সরকারি কর্মচারী থাকলে 1 জন কর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা বাড়ানো দরকার, 4 থেকে বেড়ে 8 হওয়া দরকার, বরঞ্চ কমে 1-এর নিচে নেমে গেল কেন? এর জবাবটা চাইছে না। তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই? আদিবাসী দিয়ে লাভ কি হবে? হিন্দু দিয়ে লাভ কি হবে? লাভ কি করতে হবে? মানুষের মতো জনপ্রতিনিধি তৈরি করতে হবে। যেখানে পার্লামেন্টে যাওয়ার দরকার ছিল দেববাবুর, পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বিভিন্ন আর্টিকেলের উপরে, আর্টিকেল 13, 15, 25, 26, 29, 300 আর 300 বাইয়ে এই আইনগুলোর উপরে সরাসরি ভাবে আঘাত দিচ্ছে। এই আঘাত সংশোধনী আইন, এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে, তা না করে উনি
কোথায় ছিলেন? হয়তো দেখুন শুটিং করতে ব্যস্ত আছে। বললাম কি আপনারা পাঠিয়েছেন? আমি দেববাবুর জায়গায় ফিরাদ হাকিম থাকলে বিশাল কিছু করে ফেলতাম, এটা বলছি না। এটা ভাববেন না যে দেবকে কেন পাঠিয়েছেন, ফিরাদকে পাঠান, আমি এটা বলছি না। আমার বর্মনদাকেও পাঠালো যতটা লাভ হবে, আমার শাহবাজকে পাঠালো ততটা লাভ হয়। কেন? এটা পজিটিভ। আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে জনপ্রতিনিধি দেখে পাঠাতে হবে। যদি না আমরা দেখে জনপ্রতিনিধি পাঠাই, তাহলে আমাদের এই দুরবস্থা যেরকম দেখছি আগামী দিনও এই ধরনের হবে। প্রথমে মাথায় ঢুকে নিয়ে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ওয়াকফ সম্পত্তি থেকে ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ভালো কথা। আবার আমরা আরটিআই করেছি, এক বছরে ওয়াকফ বোর্ড কত ইনকাম করে, সেখানে দেখা যাচ্ছে 1 কোটি টাকাও নয়। ক টাকা? 1 কোটি টাকাও ইনকাম নয়, কিন্তু ইমাম ভাতা প্রায় 150 কোটি টাকা এক বছরে যায়। তাহলে বাকি টাকাগুলো আসছে কোথা থেকে জানতে হবে না ভাই? তাহলে শুভেন্দু অধিকারী এই বিষয়টা তোলেনি কেন? উনি জানেন না কি দাদা দিদির একটা কোনো জায়গায় কোনো একটা ভালো লেভেলে একটা সেটিং হয়ে আছে? এটা আপনারা প্রশ্ন করবেন, তৃণমূলের বন্ধুদের বলবেন যে ওয়াকফ বোর্ডের 1 বছরে ইনকাম 1 কোটি টাকার কম, আর ইমাম ভাতা প্রায় 1 বছরে 150 কোটি টাকা খরচ আছে। তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? হয় ইনকাম কম দেখাচ্ছ, ওই ব্যাকবোর্ড থেকে দেখাচ্ছ, আর নাহলে অন্য কোনো ডিপার্টমেন্টের টাকা ইমাম ভাতাতে চালাচ্ছ। সেটা ক্লিয়ার করা দরকার তো ভাই। আচ্ছা আসা যাক, এই যে 1 কোটি টাকা বললাম ইনকাম কিভাবে হয়? যে সম্পত্তিগুলো আছে, মোতওয়াল্লি হয় না সম্পত্তিতে, একটা ডাইরেক্ট ওয়াকফ বোর্ড ম্যানেজমেন্ট করে, আর একটা মোতওয়াল্লি দ্বারা ম্যানেজমেন্ট হয়। যেটা মোতওয়াল্লি দ্বারা হয়, সেই সম্পত্তি 1 বছরে যা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়, সব 7% গিয়ে গিয়ে জমা হয়, ওইটা 1 কোটি টাকা মতো হচ্ছে। ওই টাকা থেকে বিভিন্ন কাজে খরচ হয়। মোদি ওই বোর্ডটাকে দুর্বল করছে, ওই বোর্ডে না বেশি টাকা যায়, সেই জন্য 7%টা কমিয়ে 5% করছে। তো মোদির তো দরকার ছিল, মোদিজির দরকার ছিল 7%-এর জায়গায় 14%, 14%। কারণ যত টাকা থাকবে তত গরিব ছেলেরা পড়াশোনার জন্য টাকা পাবে, যত ওর ভিতরে টাকা থাকবে তত মহিলাদের বিবাহের জন্য খরচ হবে, যত ওর ভিতরে টাকা থাকবে ওই বোর্ড যত মানে বিত্তশালী হবে, মানুষ তত উপকৃত হবে। তা না করে 7% থেকে নামিয়ে 5% করে দিচ্ছে। উপকার করলো না অপকার করলো ভাই? ক্ষতি করলো, ক্ষতি করলো। এইগুলো তো ছোট্ট ছোট্ট ক্ষতি, এবার একটু বড় দিকে যায়। আমরা অ্যাটাক বন্ধ করব, অন্তত দুটো জিনিস ইনশিওর করতে হবে। প্রথম কথা, ভবিষ্যতে পাকিস্তানে আর জঙ্গি চাষ হবে না। এই দায়িত্বটা পাকিস্তানের বড় বড় সরকারকে নিতে হবে। এই বড় বড় সরকারই বলছে, ওখানে পাকিস্তানে জঙ্গি চাষ করছে আর আমাদের দেশে অস্থিরতা তৈরি করছে। এই দায়িত্বটা তাহলে পাকিস্তান সরকারকে নিতে হবে, এই মর্মে চুক্তি করা দরকার ছিল। দ্বিতীয় হচ্ছে, যারা আসলো এসে আমাদের নিরহ 26 জন মানুষকে শহীদ করলো এবং একজন ইন্ডিয়ান আর্মি ঝন্টু আলী শেখকেও শহীদ করেছে, এই 27 জনকে যারা শহীদ করেছে তাদেরকে ভারতবর্ষে হাতে ফিরিয়ে দিতে হবে। 2 সপ্তাহ কি 1 সপ্তাহ টাইম দেবো, এটা দরকার ছিল না? তা না করে ওর বাবার বাবা দাদু ট্রাম্প বলে দিয়েছে এই 56 ইঞ্চি চাপতে শুরু হয়ে গেছে। ফিতে নিয়ে তো আমি আপনি কেউ একবারে মাপিনি, 56 ইঞ্চি কি আদৌ 16 ইঞ্চি বোঝা মুশকিল ভাই। তো 56 ইঞ্চি 16 ইঞ্চিতেও কাজ হবে না। গুর্দ যদি থাকে 16 ইঞ্চিতেই কাজ হয়ে যাবে, আর গুর্দ না থাকলে 56 ইঞ্চিতেও কিছু কাজ হবে না। বারবার আমরা বলে এসেছি, কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় পক্ষের কারো আমরা মত নেব না। সেখানে এসে আমেরিকা বলে দিচ্ছে আর আমরা বন্ধ করে দিচ্ছি, এটা আমাদের জন্য লজ্জা। এই লজ্জা নিয়ে না প্রশ্ন ওঠে, এই ব্যর্থতা নিয়ে না প্রশ্ন ওঠে, যেখানে তোমাদের আপনার এতগুলো আইবি থাকে, বিভিন্ন দপ্তরের বিভাগীয় যারা থাকে, এবং সাথে সাথে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া যেখানে আর্মি থাকে, সেখানে এত বড় ঘটনা ঘটে গেল কেন? এই প্রশ্ন কি কেউ করছে? এখন প্রশ্ন কি হচ্ছে, হিন্দুকে দেখে দেখে মেরেছে, আমি ওর প্রতিবাদ করছি, আমি ওর প্রতিবাদ করছি। বেটাগুলো সাহস পেল কি করে? 75 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, এই সাহস ছিল না। এই মোদির আমলে ওই জঙ্গিরা এত সাহস পেল কি করে? ওই জঙ্গিদের যারা সাহস দিচ্ছে সেটাকেও খুঁজে বার করতে হবে, করতে হবে না?
কেন বলছে হিন্দু হৃদয় সম্রাট বলে এই শুভেন্দু বাবু মোদিজিকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আমার রাগ নেই। কিন্তু এর ইতিপূর্বে কোন জায়গায় আমরা দেখলাম না যে হিন্দু দেখে দেখে জঙ্গিরা খুন করেছে। মনমোহন সিংয়ের আমল ছিল, অটল বিহারীজির আমল ছিল, আরো অনেক প্রধানমন্ত্রীর আমল পার হয়ে গেল, কারো আমলে হিন্দুদের এই দুরবস্থা হয়নি যতটা হলো এই শুভেন্দু অধিকারীর গুরুর আমলে। তো জবাব দিতে হবে এর গুরুকে। এই গুরুর জবাবটা না দিতে পারে ওই জন্য কি হচ্ছে, ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে। আরে ভাই, যারা ধর্ম দেখে দেখে আমার হিন্দু ভাইগুলোকে খুন করলো তাদেরকে এখনো কেন ধরা বললো না? এর জবাবটাকে শুভেন্দু বাবুকে দিতে হবে। এই জবাব প্রশ্ন না করেন আপনি হিন্দু মুসলমান নির্বিশেষে, উনি অনেক চিৎকার চেঁচামেচি করছেন। উনি জানেন বর্ডার ধারে যাওয়া যাবে না, এইখানে মানে মার্কেট গরম করছে। প্রশ্ন করবেন না ভাই আপনারা। ও হিরো, ওই রিয়েল হিরো, রিয়েল হিরো নয় তো। কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে রাখি মিলিয়ে নেবেন এখানে, এই পাঁশকুড়াতে এখানে এসে যে আমার রেকর্ড রাখুন ভিডিওটা, আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে, দেববাবুকে দেখবেন কোথায়, দেখবেন নতুন যে সরকারের স্কার কোলে উঠে বসে আছে। এদের কাজই হচ্ছে এরকম, এদের বিজনেসটা এরা বলছে, বিজনেসটা কি এদের ফিল্মের প্রমোশন। ফিল্মটা কত ভালোভাবে ডিস্টার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে। দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি না, তাহলে দেববাবুর ফিল্ম ডাউন হবে। ওর দরকার নেই বাবা, আমি 3.5 লাখ টাকা এমনি মাসে পাবো, আমার ফিল্ম আমার তড়িয়ে চলবে। ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাঙের বাসায় এ করে খাল কাটালে হবে? কবে ব্যাংক পিচ্ছাপ করবে তার পুকুর ভরবে ভাবলে হবে ভাই? আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে। এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে? কি মনে হয়? হ্যাঁ মনে হয়? অনেকে বলে, আমি ক্লিয়ার করি একটা, অনেকে বলে যে মুসলমান দরকার, এবার ভালো একটা মুসলমান দরকার, লাভ কি হবে? হ্যাঁ, ফিরাদ হাকিম কি ভাইয়ের নাম কি, এই ধরো কি বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আর নামগুলো বলবো লজ্জা দেবো কাউকে নাকি? লাভ কি আছে ভাই? লাভ কি আছে? মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী, যেখানে পিছনে এমপি এমএলএ গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে কতজন আছে, আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে দেবো না, চুপ করে বসে আছে। ও নামলে লাভ কি হবে ভাই? আর একই ভাবে বলছে। আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই, প্রসঙ্গ ছিল অন্য, এই পূর্ণ প্রসঙ্গে চলে এসেছি। ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান, আদিবাসী বিধায়ক হলে আদিবাসীদের লাভ হবে এই আশা ভুলে যান, দলিত হলে দলিত মানুষের ভালো হবে এই আশাও ভুলে যান। আমি তো বিধানসভার একজন সদস্য, আর ভিতরে কি হয় তো আমি আপনাদের থেকে বেশি জানবো। যদি টিভি থাকতো, লাইভ চলতো, তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে। টিভি নাই, সমস্যা আপনারা জানতে পারছেন না। পশ্চিমবাংলার বিধানসভায় 18টি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যায়, মানে আদিবাসী সমাজ থেকে 18টা বিধায়ক বিধানসভার মধ্যে যায়, তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায়। তারা গিয়ে তাদের কাজ কি? আদিবাসী সব থেকে বেশি করা ভাই, স্বাভাবিকভাবে। কিন্তু দুর্ভাগ্য, তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটা এই নন এসটি গুলো চাকরি কেন পাচ্ছে, তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও, এটা শুনতে পেলাম না। কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে। পশ্চিমবাংলার বিধানসভায় 63টার অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে। তারা গিয়ে ভিতরে বলছে না যে ফেক এসসি সার্টিফিকেট গুলো দেওয়া বন্ধ হোক, যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দেওয়াগুলোকে বন্ধ হোক, এমবিবিএস এর ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রেও কেন এসসিদের সাথে ইনজাস্টিস হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না। তাহলে লাভটা কি ভাই 63টাকে পাঠিয়ে? সো দেখলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী খুবই বক্তব্য দিয়েছে, আর ওখানকার মানুষ খুবই ভাইজানকে ভালোবাসে দেখলাম যতটা। তো এইভাবে ভাইজানের পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে
আগামী দিন ভিডিওগুলো আরও ভালো করতে পারি আর আপনাদেরকে আনন্দের সাথে ভিডিওগুলো আমি পোস্ট করতে পারি, যাতে আপনারা উপভোগ করতে পারেন। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।